অর্ডারে লেখা আছে জাস্টিস অমৃতা সিনহা লেটার দিয়ে চিঠি দিয়ে প্রধান বিচারপতিকে জানিয়েছেন। সেই চিঠিটা প্রকাশ্যে আসা উচিত। জাস্টিস অমৃতা সিনহা কি সেটাকে প্রমাণ দিতে হবে ঘটনাটা ঠিক কিংবা ঠিক নয়। এখনো পর্যন্ত তিনি নির্বাক। জাস্টিস সোমেন সেনকে ট্রান্সফার করা হয়নি, এখনো তিনি এখানে বসে আছেন। এটা আরেকজন বিচারপতির গাত্র দেওয়ার কারণটা কি? তার অর্ডারটাকে স্টে করে দিয়েছে বলে? ডিভিশন বেঞ্চ ভুল করে একটা অর্ডার দিয়েছে, বেআইনি অর্ডার দিয়েছে। আমি জাস্টিস গাঙ্গুলিকে অত্যন্ত বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করছি, আপনার অধিকার আছে সে বিষয়ে কোনো বক্তব্য রাখার? আমি বিচারপতি গাঙ্গুলিকে একজন বিচারপতি বলে মনে করি। আমি মনে করি তার ঘরে বিশেষ কিছু মানুষ তারা সুযোগ সুবিধাটা পায়। সেটা তো মানতে হবে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্ত দিয়েছেন, একাধিক নজির ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, যার ফলে আলটিমেটলি ওরা ভাবছেন যে বিচার দিতে পারেন এই বিচারপতি। এটাও তো মানতে হবে যে সমস্ত অর্ডারগুলো সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছে। সোমেন সেন একটা অর্ডার দিয়েছেন বেআইনি, ধরে নিলাম, আমি জানি না সুপ্রিম কোর্ট কি বলবে, ধরে নিলাম বেআইনি, তার জন্য সংবাদপত্রে যাওয়ার দরকার নেই, তিনি অর্ডার দিয়েছে। সত্য মিথ্যে, রায় ঠিক বেঠিক বিচার হবে। কিন্তু আর একজন যেটা করলেন সেটা বিচার প্রক্রিয়ার অঙ্গীভূত বলে, অন্তত বিচার ব্যবস্থায় যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে পড়ে না বলে আমি এখনো বিশ্বাস করি এবং জোরের সঙ্গে করা উচিত হয়নি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। দুই বিচারপতি দ্বন্দ্বে রীতিমতো উত্তাল কলকাতা হাইকোর্ট। এক একজন এক এক রকম মত পোষণ করছেন। অনেকে বলছেন গরিমা নষ্ট হয়েছে, অনেকে বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে ভূমিকা পালন করেছেন তা নিঃসন্দেহে সাহসী ও প্রশংসাযোগ্য। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী আমজাদ আলী। প্রথমে স্যার দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। একদম সরাসরি প্রশ্নে আসছি স্যার, আপনি এই পুরো বিষয়টা কিভাবে দেখেন? যারা বলছেন যে কলকাতা হাইকোর্টের গরিমা নষ্ট হয়েছে দুই বিচারপতির এই দ্বন্দ্বে, আমি তাদের সঙ্গে 100% সহমত পোষণ করি। বিচারপতিরা তাদের নিজের আত্মমর্যাদা সম্পর্কে যদি সচেতন না হন এবং তাদের সহকর্মী সম্পর্কে যদি তাদের নিজস্ব মনোভাব প্রকাশ্যে নিয়ে আসার মতো দুঃসাহস দেখান, তাহলে যে আদালতে তারা কাজ করছেন সেই আদালতের গরিমাকে নষ্ট করতে, সেই আদালতকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতে তিনি সাহায্য করছেন বলে আমি মনে করি। স্যার, কিন্তু পাল্টা যে প্রশ্নগুলো উঠছেন, যে বিচারপতি যে কথাগুলো বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আপনি এগুলোকে অগ্রাহ্য কি করতে পারেন? বিচারপতি তার বক্তব্যটা তার রায়ের মধ্য দিয়ে প্রকাশ করে। একজন রাজনৈতিক নেতার মতো কিংবা একজন সামাজিক কর্মীর মতো একটা বিচারপতির অবস্থান নয়। বিচারপতি শোনেন, বিচারপতি বোঝেন, বিচারপতি উপলব্ধি করেন, উপলব্ধি করার আইন অনুসারে তার যে বক্তব্য সেই বক্তব্যটা তিনি রায়ের মধ্য দিয়ে প্রকাশ করেন। সমালোচনা করার অধিকার তার নিঃসন্দেহে আছে। কিন্তু কলকাতা হাইকোর্টের জাস্টিস গাঙ্গুলি এবং জাস্টিস সৌমেন সেনের মধ্যে যে বিতর্কটা সৃষ্টি হয়েছে তা সেই জাস্টিস গাঙ্গুলি যে মন্তব্যগুলো করেছেন, এই মন্তব্যগুলো বিচারপতির আসনে বসে করাটাকে সমীচীন বলে আমি মনে করি না। এবং এটা শুধু প্রথম নয়, এমন অনেক কথাই তিনি বলছেন যার দ্বারায় সাধারণ মানুষের কাছে, যারা আইনের কুটকচালির মধ্যে যেতে চান না, দুঃসাহসিকতার কিংবা সৎসাহসের একটা প্রচণ্ড রকমের আধিক্ষেত্তায় ভোগেন, তাদের জন্যে এটা ভালো মনে হতে পারে। কিন্তু আইনের আঙিনায় এই জিনিস সম্পূর্ণ অচল। বিচারালয়ে বিচারপতিদের মধ্যে মতদ্বৈত হয়েছে এমন অবস্থা আজকে নয়, কিন্তু তাদের মতদ্বৈধ, সেই মতদ্বন্দ্বটা তারা প্রচার করেছেন তাদের নিজেদের জাজমেন্টের মধ্যে দিয়ে। বিচারের যে নথি, সেই নথির মধ্যে সীমাবদ্ধ আছে এবং বিচারের নথিতে মানুষের নিশ্চয়ই সেটা পড়ার অধিকার আছে, মানুষের জানা, ইটস এ পাবলিক ডকুমেন্ট, তারা সেখান থেকেই সেটা জানেন। তবে আমি সব থেকে বেশি আশ্চর্য হয়েছি যে একটা হাইকোর্টকে, যেমন একটা সংসারকে নিয়ন্ত্রণ করার জন্যে সংসারের একজন অভিভাবক থাকেন, তেমনি একটা আদালতকে তার নিয়মানুবর্তিতা, তার শিষ্টাচার, তার সৌজন্যবোধ সেটাকে বজায় রাখার জন্যে একজন বিচারপতি থাকেন যাকে প্রধান বিচারপতি বলা হয় বা সংসারে যাকে অভিভাবক বলা হয়।
কলকাতা হাইকোর্টে বিগত কিছুদিন ধরেই বিভিন্ন বিচারপতির মধ্য দিয়ে তাদের রায়, একজন বিচারপতির রায় দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চের পছন্দ হচ্ছে কি হচ্ছে না তারা রায়ের মাধ্যমে যখন প্রকাশ করেন, সেই প্রকাশ করার যে আইনগত ভাষ্য, সেই আইনগত ভাষ্যর বাইরে এমন কিছু ব্যক্তিগত অভিমত করেন যেটা তাদের অধিকার নেই। তার ব্যক্তিগত অভিমত জানানো আইনের ছাঁচে ফেলে একমাত্র লিখিতভাবেই তাকে জানাতে হয়, বক্তৃতা করে নয়। প্রধান বিচারপতির ভূমিকার ক্ষেত্রে কি হওয়া উচিত? প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের যে শিষ্টাচার, কলকাতা হাইকোর্টের যে সৌজন্যবোধ, কলকাতা হাইকোর্টের যে মান্যতা, সেই মান্যতাকে তিনি রক্ষা করার উপযুক্ত ভূমিকা পালন করতে পারেননি বলে আমি মনে করি। বহু আগে এরকম ঘটনা আমি জানি, ভারতবর্ষের বিচারালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। বোম্বে হাইকোর্টে প্রধান বিচারপতি ছিলেন ডি.এ. দেশাই। কিছু বিচারপতি বা জনৈক বিচারপতি এমন এমন কাজ করছিলেন বা এমন যে বলা যায় যে বিচারালয়ের স্বাধীনতার বহির্ভূত যে প্রকাশভঙ্গিকে করছিলেন, সেটা আদালতের সৌজন্য, শিষ্টাচার এবং আদালতের গরিমাকে নষ্ট করছে বলে মনে করার পর সেই বিচারপতি জাস্টিস ডি.এ. দেশাই বিচারপতিকে তাকে বলেছিলেন যে কোনো মামলা বিচার করার প্রয়োজন আপনার নেই, আপনি বিচারপতি আছেন, আপনাকে সরিয়ে দেওয়ার অধিকার আমার নেই, কিন্তু বিচারপতি হিসেবে আপনি কোন বিচারটা করবেন না করবেন সেটা এখতিয়ার আমার আছে, আমি সেটা আপনাকে দিলাম না। আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস সৌমেন সেন কিংবা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, এই দুজন বিচারপতির যে বিচারের যে সীমা, বিচারের যে অধিকার, যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু মাননীয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে সরিয়ে দিতে হয়। এর দ্বারায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ভারতবর্ষের মাননীয় প্রধান বিচারপতি উক্তিটি করেছেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিচার্য বস্তুটা কি হবে সেটা নির্ধারণ করার অধিকার প্রধান বিচারপতির। কিন্তু আমরা এই মামলাগুলো আমাদের নিজেদের কাছে নিয়ে নিলাম। এর দ্বারায় কি ইঙ্গিত হলো না যে প্রধান বিচারপতি তার যথাযোগ্য যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, যে শালীনতা বোধ, সেই প্রকাশে তার কিছু বলা যেতে পারে শিথিলতা ছিল? আমি মনে করি তাই ছিল। স্যার, এক্ষেত্রে একটা সাধারণ মানুষের মতো একটা প্রশ্ন করছি। আপনি বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বলেছেন কিছুটা রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বলা যায় না, পাল্টা কি স্যার এই প্রশ্নটা সাধারণ মানুষ যদি করে, বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, মানে বিচারপতি অমৃতা সিনহাকে একটা নিজস্ব এজলাসে ডেকে বা চেম্বারে ডেকে যে কথাগুলো উনি বলেছেন, সেটা বিচারপতি করতে পারেন? এই বক্তব্যটা অমৃতা সিনহার বক্তব্য নয়, না, বক্তব্যটা জাস্টিস গাঙ্গুলির বক্তব্য। সুতরাং জাস্টিস অমৃতা সিনহা কি সেটাকে প্রমাণ দিতে হবে ঘটনাটা ঠিক কিংবা ঠিক নয়। এখনো পর্যন্ত তুমি নির্বাক, ঠিক আছে। চিঠি লিখে প্রধান বিচারপতিকে জানিয়েছেন বলে গঙ্গোপাধ্যায় অর্ডার কপিতেই লিখিয়েছেন। প্রধান বিচারপতির কাছে যদি তিনি সেটাকে লিখিতভাবে জানিয়ে থেকে থাকেন, তাহলে প্রধান বিচারপতির আর একটা শিথিলতা সেটাকে আপনার এবং বিচারপতিদের পক্ষান্তরের ভেতরে অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো আজকে যখন প্রকাশ্যে বিচারপতিরা তাদের আসনে বসে এইসব কথাগুলোকে বলছেন, এর দায়িত্ব শুধুমাত্র ওই দুজন কিংবা তিনজন বিচারপতির নয়। কারণ আমরা কলকাতা হাইকোর্টে বা যে কোনো হাইকোর্টে বিচারের জন্য যখন যাই, তখন আমাদের বিচারের আবেদনপত্রে লেখা হয় মাননীয় প্রধান বিচারপতি এবং তার মাননীয় সহযোগী বিচারপতি বৃন্দ। একজন বিচারপতি, মাফ করবেন, আর একজন বিচারপতি কি তার চেম্বারে ডেকে এই কথাগুলো বলতে পারেন? আমি ধরে নিলাম কি হয়েছে কি হয়ে যাই না, অ্যাজ পার ল স্যার এটা বলা যায়? আমি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে জিজ্ঞাসা করছি। অ্যাজ পার ল বলতে পারেন কোনো বিচারপতি একজন বিচারপতিকে ডেকে এই কথাগুলো যদি সত্যি হয়, নাও যদি হয়, যদি মিথ্যে হয়?
সেটা তো আপনি বললেন স্যার, বিচারপতি অমৃতা সিনহার কে বলা এখনো বলেন, আমি সত্য মিথ্যে কিছুই বলি। রাইট, মানে আপনি বললেন যে ওনার, আপনি বলছেন বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে সৌমেন সেন এই কথা বলেছেন। যদি এটা বিচারপতি সৌমেন সেনও বলেননি, এটা বিচারপতি অমৃতা সিনহাও বলেননি। তাহলে বিচারপতি অমৃতা সিনহা সেই কথাটা, আপাত দৃষ্টিতে এই কথা মনে হয় যে তিনি রিপোর্ট করেছিলেন জাস্টিস গাঙ্গুলিকে। তাহলে জাস্টিস গাঙ্গুলিও যেমন রিপোর্ট করা দরকার ছিল প্রধান বিচারপতিকে, আমাকে এই কথা বলেছেন। আবার জাস্টিস সিনহারও দরকার ছিল সে কথাটাকে বলায়। তারা করেছেন কি করেননি আমি জানি না। অর্ডারে লেখা আছে জাস্টিস অমৃতা সিনহা লেটার দিয়ে, চিঠি দিয়ে প্রধান বিচারপতিকে জানিয়েছেন। সেই চিঠিটা প্রকাশ্যে আসা উচিত, কারণ জাস্টিস অমৃতা সিনহা সম্পর্কেও অনেক কথা শোনা যাচ্ছে। এবং জাস্টিস অমৃতা সিনহা সম্পর্কে সম্প্রতিকালে আমাদের দেশের সর্বশেষ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের কতিপয় বিচারপতি কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যের উপরে কিছু বলতে চাইছি না, কিন্তু কিছু মন্তব্য করেছেন। স্যার, পুরো ঘটনায় যদি আমি যে প্রশ্নটা করছিলাম যে একজন বিচারক আরেকজন বিচারকের চেম্বারে গিয়ে কথাগুলো বলা, আপনি পার্টিকুলারলি এই সেকশনটা নিয়ে আপনার কি স্যার মত? বলার উপরে জোর দিচ্ছেন না একজন বিচারপতি আরেকজন বিচারপতির চেম্বারে গিয়ে যে কথাগুলো বলেছেন বলে অভিযোগ উঠেছে বলে, আমি সেটা পুরো সামগ্রিকতাই জাস্টিস সিনহাকে বলতে হবে। তিনি বলুন না এটা ঘটনা। জাস্টিস সৌমেন সেন আমাকে এই কথা বলেছেন, তিনি বলুন, দিন ক্ষণ তারিখ দিয়ে বলুন। সৌভিক গাঙ্গুলি অর্ডারে আরেকটি কথা লিখেছেন বিচারপতি গাঙ্গুলি, যে বিচারপতি সৌমেন সেনের ট্রান্সফার হয়ে যাওয়া সত্ত্বেও কিভাবে এখানে আছেন এই সংক্রান্ত একটা বিষয় লেখা আছে, এবং একটা ডেট মেনশন করা আছে 2021 সালে ওনার ট্রান্সফার হয়ে গেছিল। বিচারপতি গাঙ্গুলির প্রায় সব অর্ডার, এই নিয়োগ সংক্রান্ত মামলা সবগুলো একের পর এক তো সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছেন। সেটার সাথে ট্রান্সফারের কি সম্পর্ক? কার ট্রান্সফার? সৌমেন সেনের ট্রান্সফারে, যেটা অর্ডারে লেখা আছে স্যার বলে আমি বললাম স্যার। তো সৌমেন সেনের ট্রান্সফারটা তার দায়িত্ব তো জাস্টিস গাঙ্গুলির নয়। সৌমেন সেনের ট্রান্সফার অর্ডার কবে হয়েছে না হয়েছে জানি না, কে করেছেন তাও জানি না। রেকমেন্ডেশন অফ দি সুপ্রিম কোর্ট, যদি রেকমেন্ডেশন অফ দি সুপ্রিম কোর্টটাকে করতে হয়, রেকমেন্ডেশন অফ দি সুপ্রিম কোর্ট মে নট বি বাইন্ডিং আপন দি গভর্নমেন্ট। কি? It may not be binding, তাই না? সুতরাং সব জিনিসকে বুঝে সেটাকে করার দরকার আছে। দীর্ঘদিন পরে আরো তো কয়েকজন বিচারপতিকে ট্রান্সফার করেছিল, ট্রান্সফার অর্ডারে কয়েকদিনের মধ্যে তার ট্রান্সফার অর্ডার এসে গেছে, চলে গেছেন তারা। এরও যেদিন ট্রান্সফার অর্ডারটা আসবে চলে যাবে। ট্রান্সফার অর্ডারটা ইস্যু করার দায়িত্ব ভারতবর্ষের যিনি মহামহিম রাষ্ট্রপতি, সেই মহামহিম রাষ্ট্রপতি থ্রু দিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেটাকে পাঠাবেন। স্যার বলছে এটা কেন্দ্রীয় সরকারের নোটিফিকেশনের একটা ব্যাপার থাকে, এক্সাক্ট রুলটা স্যার কি? সে তো কেন্দ্রীয় সরকারের যারা দায়িত্ব আছে তারাই বলতে পারবেন, সেটা কেন্দ্রীয় সরকারই বলতে পারবে। তো সৌমেন সেনকে ট্রান্সফার করার পরে জাস্টিস সৌমেন সেনকে ট্রান্সফার করা হয়নি, এখনো তিনি এখানে বসে আছেন, এটা আরেকজন বিচারপতির গাত্র দেওয়ার কারণটা কি? তার অর্ডারটাকে স্টে করে দিয়েছে বলে? স্যার অনেকে বলছেন ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল মেমোরেন্ডামে অর্ডার দেওয়া হয়েছে, সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার সেটা ভার্বালি কমিউনিকেট হয়ে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছেন, সেটা বৈধ নয়। বিচারপতি গাঙ্গুলি এটা মন্তব্য করেছেন। সেটা বৈধ কি অবৈধ সে বিচার করার জন্য তো ডিভিশন বেঞ্চে আছে, আবার যাবে। তিনি সিঙ্গেল বেঞ্চ, তিনি কি বলে দিতে পারেন যে এই অর্ডারটা অবৈধ? ডিভিশন বেঞ্চ ভুল করে একটা অর্ডার দিয়েছে, বেআইনি অর্ডার দিয়েছে। আমি জাস্টিস গাঙ্গুলিকে অত্যন্ত বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করছি, আপনার অধিকার আছে সে বিষয়ে কোনো বক্তব্য রাখার? অ্যান্ড দ্যাট টু আপনি বিচারপতির আসনে বসে আপনি ডিভিশন বেঞ্চের অর্ডার আপনি বলছেন যেটা বেআইনি। ক্যান ইউ ডু ইট? ইউ আর এক্সিডিং ইউর জুরিসডিকশন। স্যার যদি সেটা হয় তাহলে যদি হয় না, করেছে তাই করেছে, ওকে। এটা যদি কেন বলছো?
না, যদি না মানে আপনি যেটা বলছেন আমি একটা পরস্পর বিরোধিতা আমি জিজ্ঞেস করছি, একটা ডিভিশন বেঞ্চ বেআইনি অর্ডার দিয়েছে, সেই বেআইনি অর্ডারটাকে খারিজ করা কিংবা বেআইনি অর্ডারটাকে নাকচ করে দেওয়ার অধিকার কোনো সিঙ্গেল বেঞ্চের আছে? নিঃসন্দেহে নেই। এইটা জুডিশিয়াল ডেকোরাম? এইটা আইন? আমি জানি না আইন, আমি মাননীয় বিচারপতিকে জিজ্ঞেস করছি। স্যার পাল্টা স্যার এই প্রশ্নটা উঠতে পারে যে 1984 সালে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট যেখানে ভার্বাল কমিউনিকেশনে ভার্বাল মেমোরেন্ডামে অর্ডার দেওয়া তীব্র তিরস্কৃত হতে হয়েছিল কলকাতা হাইকোর্টের কিছু বিচার। আমি জানি, তো সেই অর্ডারটা ভার্বাল অর্ডার যেটা নিয়েছিলেন তিনি মারা গেছেন, এখন তিনি নেই, তার সহযোগী শঙ্কর দাস ব্যানার্জি, এবং তিনি শঙ্কর দাস ব্যানার্জি অর্ডারটা পেয়েছিলেন, যিনি দিয়েছিলেন যে মৈতোষ মজুমদার এই অর্ডারটা দিয়েছিলেন, তারপর সেখানে গেছে। এখন এই অর্ডারটা দেওয়া যদি মনে করে নিই, আমি মনে করে নিই ধরুন 84 সালের যে জাজমেন্টটা দেখাচ্ছেন, এমন বহু জাজমেন্ট আছে যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে, আবার সুপ্রিম কোর্টই তার বিরোধিতা করে ওই জাজমেন্টকে খারিজ করে দিয়েছেন না। সুমোটো অর্ডার হচ্ছে কিসের জন্য? সুমোটো করার অধিকার তো নিশ্চয়ই আছে, বিকজ হি দি জাজ। খবরের কাগজের রিপোর্ট থেকে কোনো এভিডেন্স হিসেবে গ্রহণ করে কোনো অর্ডার দেওয়া যায় না। এস কে পাটিলের আমলে এই বিচার বোম্বে হাইকোর্ট করেছিল, কিন্তু এখন ধরাশায়ী হচ্ছে না। স্যার কোন অর্ডারটার ক্ষেত্রে বলছেন একটু আলোকপাত করতে পারেন? আলোকপাত করতে পারে, বলুন স্যার। আলোকপাত করতে পারে, মানে খবরের কাগজে একটা অর্ডার বেরিয়েছে, সেটা বা খবরের কাগজে লেখা বেরিয়েছে, সেটা থেকে অর্ডার দিয়েছেন, মানে এই কলকাতা হাইকোর্টেই হয়েছে, কলকাতা হাইকোর্টেই হয়েছে। মানে বিচারপতি গাঙ্গুলির বেঞ্চে হয়েছে বলে আপনি মনে করেন? না, আমি বিচারপতি গাঙ্গুলিকে বলছি না, মানে হাইকোর্টে হয়েছে। আমি বিচারপতি গাঙ্গুলিকে একজন বিচারপতি বলে মনে করি। তিনি একটা ভয়ঙ্কর ধরনের উচ্চাসনে বসে গেছেন বলে আমি মনে করি। তিনি একজন বিচারপতি, তিনি সব রায় সঠিক দিচ্ছেন তাও আমি মনে করি না, এবং তিনি খুব নিরপেক্ষভাবে বারের সমস্ত মেম্বারের প্রতি সুবিচার করছেন এটাও আমি মনে করি না। আপনি কি মনে করেন স্যার? আমি মনে করি তার ঘরে বিশেষ কিছু মানুষ তারা সুযোগ সুবিধাটা পায়, আমি তাদের নাম বলতে পারি। বলুন স্যার। বিকাশ ভট্টাচার্য, আমি বলতে পারি এমন আছে, ওই যে আরেকজন কি মুসলিম ছেলে একটি আছে, তার নাম ভুলে গেছে, আমি জানি না। সেটা আপনার কেন মনে হলো? আমার আইটেম 51, এক বাদ দিয়ে 51, তিনি ডাকেন কি করে? আমার নিজের ক্ষেত্রে হয়েছে, জাস্টিস ভগবতী ব্যানার্জির ঘরে আমার আইটেম ছিল 5, আইটেম 3 পরে জাস্টিস ভগবতী ব্যানার্জি জাস্টিস আইটেম নম্বর 9 ডাকলেন। কেন 9? 9-এ কে অ্যাপিয়ার করছেন? জাস্টিস ভোলানাথ সেন, ব্যারিস্টার ভোলানাথ সেন। আমি উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে ক্রমিক সংখ্যা অনুসারে 3-এর পরে 9 নয়, 3-এর পরে 4। আমাকে জাস্টিস ভগবতী ব্যানার্জি বলেছিলেন, I have a discretion. Discretion is not despotism. Since you are a judge, you have to follow a particular mode. And যদি এইটাই করতে হয় তাহলে the next man, the court should take leave of that judge. That is the decency. That is the court decorum. আমি এই decorum দেখে বড় হয়েছি। আমি এই decorum দেখে বড় হয়েছি। মানে আপনি বলছেন যে পার্টিকুলারলি ওই বেঞ্চে কিছু পার্টিকুলার আইনজীবী সুযোগ সুবিধা পান? আফরোজ বলে কি অ্যাডভোকেট আছে, ইয়েস, সেটা হচ্ছে আমার চোখের সামনে হয়েছে। সেক্ষেত্রে তো আপনিও প্রধান বিচারপতিকে জানাতে পারতেন। আমি কেন জানাতে যাব? মানে যেটা আপনার হয়েছে আমি প্রধান বিচারপতিকে জানাবো কেন? বারকে কোর্টে একজন ভিজিলেন্ট অফিসার আছে, ভিজিলেন্স অফিসার আছে, সে আমার অধীনস্থ নয়, সে প্রধান বিচারপতির অধীনস্থ। তাকে আপনি জানিয়েছিলেন? কাকে? মানে কাউকে রিপোর্ট করেছিলেন স্যার যে অভিযোগ? কোনো রিপোর্ট করার দরকার নেই, আচ্ছা, ইট ইজ নোন টু এভরিবডি। আচ্ছা, যেমন একজন বিচারপতি কলকাতা হাইকোর্টে ছিলেন, সেই বিচারপতির গড়ে তিনি লিখে দিতেন যে জজ সাহেবের অনুমতি ছাড়া কোনো মামলা অন্তর্ভুক্ত করা যাবে না। আর কোনো জায়গায় লেখা নেই জজ সাহেবের অনুমতি ছাড়া কোনো মামলা অন্তর্ভুক্ত করা যাবে না। এটা লেখার দরকার আছে কি?
এটাই তো নিয়ম। জজ সাহেব অনুমতি দিলে মামলা অন্তর্ভুক্ত হবে। এখন সেই মামলা, যে মামলা জজ সাহেব মনে করছেন এই মামলাটা আমি দিয়ে দেবো, দিচ্ছেন, এইটি নিয়ে নানা রকম দুর্নীতির কথা ওই বিচারপতি সম্পর্কে আসে। ঠিক আছে, আমি এই ঘটনাগুলো অনুসন্ধান করতে করতে আমি গিয়েছিলাম যে এর সঙ্গে আর্থিক কেলেঙ্কারি জড়িয়ে আছে। বিচারপতি স্বয়ং তাতে অভিযুক্ত, না বিচারপতির যারা অধস্তন কর্মচারী আছেন, বেঞ্চ অফিসার, তারা, আমি সে কথাটা এখানে বলতে চাই না। আমি চিফ জাস্টিসের কাছে গিয়ে আমি বলেছিলাম যে এরকম একটা ব্যাপার ঘটছে, 8টা করে মামলা দেওয়া হবে। চিফ জাস্টিসই আমাকে জিজ্ঞেস করেছিলেন হাউ মাচ, তার মানে তিনি খবর রাখতেন। সে বিচারপতি বদলি হয়ে গেছে এখান থেকে। আলটিমেটলি আপনার কি মনে হচ্ছে কলকাতা হাইকোর্টের যে কঙ্কালসার চেহারা এটা বেরিয়ে পড়লো আবার? কলকাতা হাইকোর্টের যে কঙ্কালসার চেহারাটা, যেটা সাধারণ মানুষের কাছে, বিচারপতি তো লয়াররা নিয়োগ করে না, বিচারপতি নিয়োগ করে যারা কলকাতা হাইকোর্টের কিংবা অন্যান্য হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের বিচারপতিরাই নিয়োগ করেন, এবং সেখানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তাদের মতামতটাকে নিয়ে নিয়োগ করে, লয়াররা নিয়োগ করে না। কিন্তু আপনি বলছেন কোনো আইনজীবী প্রভাবিত করতে পারেন বিচারপতিকে, মানে যেটা আপনি বললেন ক্যামেরার সামনে, বা তারাই বাড়তি সুযোগ সুবিধা পান, তাহলে এই বিষয়টা আমি কেন বলবো? তুমি তো বললে একটু আগে, আপনি যে দুটো মৌখিক আবেদনের ভিত্তিতে অর্ডার হয়েছিল, এবং আমি তো নাম বললাম, জাস্টিস মহিতোষ মজুমদার, শঙ্কর দাস ব্যানার্জি। সেটা তো 1984, আমি বর্তমান সময়ে যে দুটো নাম বললাম, ভোলানাথ সেনের নম্বর হচ্ছে 9 আর আমার মামলার নম্বর হচ্ছে 5, 3-এর পরে তিনি 9 রাখলেন। আপনি যে নামগুলো বললেন সেটা নিয়ে নিঃসন্দেহে বিতর্ক হতে পারে, মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই পার্টিকুলার বেঞ্চে বেশি সুযোগ সুবিধা পান, অন ক্যামেরা আপনি বলছেন, ফলে আলটিমেটলি এটা তো কলকাতা হাইকোর্টেরই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা যারা দিনে ঘুমায়, যারা চোখে অন্ধ, দেখেও দেখে না, তারা এটাকে অস্বীকার করতে পারে। I put it on record. শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আচ্ছা, অন্য বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগগুলো আরেক বিচারপতি তুলেছেন, অভিজিৎ গাঙ্গুলি তুলেছেন, সেই বিষয়ে কি তদন্ত হওয়া উচিত বলে আপনি মনে করেন না? ওটা তো বিচার বিভাগের নিজস্ব এখতিয়ার না, সেটা তারা ঠিক করবেন। কলকাতা হাইকোর্টের একজন বিচারপতিকে তো ইমপিচমেন্ট করা হয়েছিল, যদিও ইমপিচমেন্টের উপযুক্ত মেটেরিয়াল ছিল না। এক্ষেত্রে স্যার মেটেরিয়াল নিয়ে সন্দেহ প্রকাশ আপনি করছেন? দেখুন, একজন বিচারপতি হওয়ার পর তাকে কতগুলো পার্সোনাল কোড অফ কন্ডাক্ট মেনে চলা উচিত, চলেন। সাধারণত যেদিন থেকে তিনি বিচারপতি, যেমন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রুমা পাল, তার হাজবেন্ড ছিলেন কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতো বাচ্চু পাল। যেদিন থেকে তিনি বিচারপতি হয়েছিলেন এক বাড়িতে তারা থাকতেন না। তাই বলে কি তাদের সম্পর্কও ছিল না? হাজবেন্ড ওয়াইফ হিসেবে সম্পর্ক ছিল। তার কোর্টে অ্যাপিয়ার করতো না, বাচ্চু কোনোদিন অ্যাপিয়ার করে। জাস্টিস রুমা পাল কোনোদিন কোনো পাবলিক মিটিংয়ে যায়নি, যায়নি। জাস্টিস রুমা পালের পছন্দ হয়নি এমন জাজমেন্ট, তার থেকে সিনিয়র বিচারপতি সিঙ্গেল বেঞ্চে বসে যেটা দিয়েছেন, ডিভিশন বেঞ্চে বসে উনি সেটাকে খারিজ করেছেন। তার জন্য বক্তৃতা করার দরকার হয়নি, রাইট? তার জন্য বক্তৃতা করার দরকার হয়নি।
স্যার একজন বিচারপতি তো মানুষেরই প্রতিনিধি বলে কি আপনি বিশ্বাস করেন? মানে যদি মানুষের সমস্যা, মানুষের প্রতিনিধি নয়, রং কনসেপ্ট। স্যার ইনস্টিটিউশন কি মানুষের জন্য নয়? নো, মানে এটা রং কনসেপ্ট। স্যার আমি কনসেপ্ট জানি না, জিজ্ঞাসা করছি আপনাকে। সেটি জানাচ্ছি, যদি মানুষের প্রতিনিধি হতো তাহলে আমরা মাই লর্ড বলতাম না, উনি ভগবানের প্রতিনিধি। বিচারের একটা দেবী আছে, এর জন্য পড়তে হবে না, এই জন্য জানতে হবে। এই আইন আদালত প্রতিনিধি নয়, এই আইন আদালত সবই তো মানুষের ভালোর জন্য, মানুষকে জাস্টিস, মানুষের প্রতিনিধির জন্য, প্রতিনিধিত্ব করার, মানুষের ভালোর জন্য একটা ইনস্টিটিউশন। রামকৃষ্ণ সেবা সদন সেটা মানুষের প্রতিনিধি নয়, ওরা সাধুদের প্রতিনিধি, কিন্তু তারা সেবা হচ্ছে তাদের অঙ্গ। দেয়ারপর বিচারপতিরা তারা মানুষের প্রতিনিধি নয়। দি মোমেন্ট somebody else is a judge, সে তার কাছে, এই যে পিছনে আছে, তাকিয়ে দেখো, অন্ধ, বধির, ঠিক। কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন জাস্টিস উমেশ চন্দ্র ব্যানার্জি, সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন। আমি তার কোর্টে একটা মামলা করছিলাম, সেই মামলা করতে করতে যখন জজ সাহেব বললেন, সেই মামলাটা ছিল একজন স্কুল শিক্ষক, সেই স্কুল শিক্ষক রিটায়ারমেন্টের পরে তার রিটায়ারাল বেনিফিটটা পাচ্ছে না দীর্ঘদিন ধরে। তখন যে তার সেই মামলাটার যিনি ব্যবহারজীবী ছিলেন, আইনজীবী, তিনি বারবার বলছেন যে তিনি এতদিন রিটায়ার করেছেন, ওর পেনশনের কিছু ব্যবস্থা করে দিন। তো বলে, পেনশন তো আমি দেওয়ার মালিক নই, পেনশন তো সরকার দেওয়ার মালিক, প্রভিশনাল পেনশন। ওকে, অ্যাজ এ সিম্প্যাথেটিক অ্যাটিটিউড আই ক্যান অ্যালাউ ফর এ এই সিম্প্যাথেটিক অ্যাটিটিউড কথাটা বলার সময় আমি হেসে ফেলেছিলাম। যদিও জাস্টিস ব্যানার্জির সঙ্গে আমার সম্পর্কটা খুব ভালো ছিল, তখন জাস্টিস ব্যানার্জি আমাকে জিজ্ঞেস করে, মিস্টার আই হোয়াই আর ইউ লাফিং? তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম যে, মাননীয় বিচারপতি, মাই লর্ড, যদি তুমি নির্ভয় দাও আমি বলতে পারি। বলে, ইয়েস। তাহলে ইউর লর্ডশিপ সেড দ্যাট এজ এ সিম্প্যাথেটিক জেস্টার a provisional pension can be made. Provisional pension is a lawful justification, but not a sympathetic justification. And more so, a judge is not a human being. What? I don't know. Sympathy, kindness, mercy, all these are human virtues, not the virtues of a judge. These are the virtues of a human being, not the virtues of a judge. হুজুর, আমার কেউ নেই, আমার সংসারে আমার বাচ্চা ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার বাবা আছে, মা আছে, আমি খুন করে ফেলেছি, তারপর খুনিকে ছেড়ে দেবে? খুনিকে ছেড়ে দেবে? লসেস, আমি প্রমাণ পেয়েছি, এই সাজা দেবো। মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য বিচারপতির আগ্রহ নিন্দনীয় ব্যাপার। স্যার, পাল্টা প্রশ্ন তো উঠতেই পারে, যারা 1000 দিন রাস্তায় বসে আছেন তারাও তো বিচারের জন্য হাইকোর্টে গেছেন, এটাও তো ঠিক। হ্যাঁ, ঠিক, হাইকোর্টে গেছে বিচারের জন্য, আইনত বিচার, রাস্তায় বসে থাকার জন্য নয়। রাস্তায় বসে থাকাটা তাদের একটা অধিকার, প্রতিবাদের একটা অঙ্গ, কিন্তু এই রাস্তায় বসে থাকার যে কারণটা, যে কারণের জন্য তারা বঞ্চিত হয়েছে বলে দাবি করছেন, সেইটার আইনানুগ বিচার করার দায়িত্বটা হচ্ছে বিচারপতির। রাস্তায় বসে আছে বলে সিম্প্যাথি দেখানোর দায়িত্বটা তার না। সেটা তো মানতে হবে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্ত দিয়েছেন, একাধিক নজির ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, যার ফলে আলটিমেটলি ওরা ভাবছেন যে বিচার দিতে পারেন এই বিচারপতি। এটাও তো মানতে হবে যে সমস্ত অর্ডারগুলো সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছে, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, এটা না, তাহলে জাস্টিস অরিজিৎ গাঙ্গুলি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে, কারণ উনি যে অর্ডারগুলো দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, সেগুলো স্টে করে দিচ্ছে। স্যার, আমি একটু মানুষের স্বার্থে, যেহেতু আমি প্রশ্নটা জানি না, স্থগিতাদেশ বা পুরোপুরি ডিসমিস করা আর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এক্স্যাক্টলি ডিফারেন্সটা কি, এবং যতদিন না মামলাটা শেষ না হওয়া পর্যন্ত আদেশ,
সেটা কি যে আদেশটা হয়েছে সেই আদেশটি স্থগিত আদেশ থাকবে, কার্যকরী হবে না। সেটা সুপ্রিম কোর্ট শুনছে, তো এটাকে কি অর্ডারটাকে খণ্ডন করা বলে স্যার? মানে আমি মানুষের হয়ে প্রশ্নটা আপনি করলাম, যেহেতু আমি জানি না। আপাত দৃষ্টিতে অর্ডারটা অবৈধ বলেই স্থগিত আদেশ দেওয়া হয়, আপাত দৃষ্টিতে, নট ফাইনাল ডিসিশন। সেই পুরো ঘটনায় সুপ্রিম কোর্টের যে 5 সদস্যের কমিটি গঠন করা হলো, যেই জাজমেন্টটা ওনারা, যে অর্ডার ওনারা দিলেন, এই পার্টিকুলারলি সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম। ভারতবর্ষের সংবিধানের শেষ কথা বলার অধিকার তো তার, বিচারালয়ে। সুতরাং তার ঊর্ধ্বে তো আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলে কিছু নেই যে সেখানে যাওয়া যাবে। এখন তার বিচারটা যদি জাস্টিস গাঙ্গুলি করতে পারেন সুপ্রিম কোর্টে, উনি করুন। না মানে যে প্রশ্নটা উঠেছিল কে ঠিক কে ভুল, যেটা এই থেকেই যাচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক বলেছেন নাকি সৌমেনসেন যেটা করেননি এটা মিথ্যা অভিযোগ, যে প্রশ্নটা সাধারণ মানুষের মনের প্রশ্ন, কেউই জানে না বিষয়টা কি, এই ডিসিশনটা কিভাবে নেওয়া যেতে পারে? দেখুন, সাধারণ মানুষ যদি আইনের বিচার করতে পারতো তাহলে আমরা এই সব বইপত্র সাজিয়ে রেখে আমাদের কাছে আইনের পরামর্শ নিতে আসবে কেন? সেটা তো আইনের প্রশ্ন নয়। না, ব্যাপার হচ্ছে এটা আইনেরই প্রশ্ন। মানে খাপ পঞ্চায়েত আর আইন আদালত এক নয়। বিচারপতি একজন, কোন বিচারপতি যদি খাপ পঞ্চায়েতের মতো ব্যবস্থা করেন তাহলে সেটাকে আদালত বলা যায় না। স্যার যখন একটা ইস্যু নিয়ে বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে, সেই ইস্যু মাস্ট বি জাস্ট, মানে সেই জাস্ট ফর আনজাস্ট, এটাই তো বিচার করবে বিচারপতি। না, একজন বিচারপতি আরেকজনকে ডেকে বলছেন পার্টিকুলার এই মামলাগুলো সরিয়ে নাও, এটা কি আইনের ইস্যু নাকি সাধারণ মানুষের ইস্যু? নিজস্ব চেম্বারে আইনের ইস্যু তো বিচারালয় হবে, নিজস্ব চেম্বারে হতে পারে। একজন বিচারপতি বলছেন মানে যে অভিযোগ এসছে আমি সেটা বলছি স্যার। কি অভিযোগ? যে সৌমেন সেনকে, বিচারপতি সৌমেন সেন অমরেশ সিনহা বিচারপতিকে ডেকে বলেছিলেন যে মামলা দুটো সরিয়ে নাও। ইয়েস, ইউ হ্যাভ অ্যানসার। তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে দেখাতে পারবে? স্যার অর্ডার কপিটা আছে অভিজিৎ গাঙ্গুলির, যেটা বলেছেন দ্যাট অর্ডারের কপি ছেড়ে দাও। আমি এটাই বলছি, এই সন্দেহটা ওই এই অর্ডারের কপি যেটা আছে সেই অর্ডারের কপিটি বিচারপতির আদেশ তো চ্যালেঞ্জ হয়েছে না, রাইট, দ্যাট ইজ টু বি ডিসাইডেড। না আমি বলছি এটাই স্যার, বলছি যে সাধারণ মানুষের মনে যে প্রশ্ন, এইটা নিবারণটা কিভাবে হতে পারে? আমি বলছি সাধারণ মানুষের মনের এই প্রশ্নের দ্বারাই আদালতের যে কথাটা তুমি প্রথম বলেছো, গরিমা নষ্ট হয়েছে। যে কি কথা, এক বিচারপতি আর এক বিচারপতিকে বলছে এইসব করো না, এটা কি কথা? ওরা যদি নিজেরাই ঝগড়া করে, সাধারণ মানুষ এই কথাও বলছে, ওরা নিজেরাই যদি ঝগড়া করে, ওরা আমাদের বিচার কি করবে? সেটা তো আরেকটা ভার্সনও আছে, যদি বিচারপতি এই জিনিস করেন, অভিযোগের যদি না না কিছু কিছু জিনিস হাস্যকর হয়, অভিযোগটাকে উড়িয়ে দেওয়ার মতো কিছু কিছু জিনিসটা হাস্যকর হয়। এখন কোন বিচারপতি যদি বলেন যে আমি এই ধরনের ধুতি পরি, খবরের কাজে যে আপনারা যদি সেটাকে, তোমরা যদি সেটাকে করো, ইটস রিডিকুলাস। স্যার ধুতি পরা আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ওরিয়েন্টেড কোনো মামলা সরিয়ে দেওয়া নিঃসন্দেহে স্যার, এই দুটো তো একে অপরের না সমান্তরাল সরলে যায় না স্যার। তার কারণ তিনি বিশ্বে হচ্ছেন, তিনি বিচারপতি। এটা স্যার আমি কিন্তু ওর জাস্টিস গাঙ্গুলি যখন একবার প্রথম আনন্দবাজারের সঙ্গে একটা ইন্টারাক্ট করেছিলেন কোনো বিষয়ের ব্যাপারে, আমি বলেছিলাম ইয়েস, এ জাজ অলসো হ্যাজ এ রাইট অফ ফান্ডামেন্টাল রাইট টু স্পিক, কিন্তু যে বিষয়ে তিনি বিচার করছেন সে বিষয়ে বলতে পারেন না। বিচারপতিরা তো বক্তৃতা করতে যায় লয়ারদের কাছে যে কি হওয়া উচিত, ইট ইজ অ্যান ওপিনিয়ন, তারা দিচ্ছেন, বাট ফর এ পার্টিকুলার কেস যেটা তিনি বিচার করছেন সেই বিষয়ে তিনি কোনো এমন বক্তব্য রাখতে পারেন না যার দ্বারা ইস্যুটা ডিসাইডেড হয়ে যায়। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। স্যার অন্য একটা অ্যাসপেক্ট যদি আপনাকে জিজ্ঞাসা করি, বিচারপতিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন রাজনীতিবিদরা, যা ইচ্ছা তাই বিভিন্ন ক্ষেত্রে বলছেন, নিদর্শন দেখা যায়। বিচারপতির বাড়ি ঘেরাও হয়েছে স্যার, এটা আপনিও জানেন। এই পার্টিকুলার ইস্যুটা নিয়ে স্যার আপনি কি বলবেন? বিচারপতিদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এটা আজকে নতুন নয়। বিচারপতিদের বিরুদ্ধে অত্যন্ত জঘন্যতম অভিযোগ আসার ফলে সেই বিচারপতিকে সরিয়ে দিয়েছে। ভারতবর্ষের বিচার ব্যবস্থায় এটা আছে। অভিযোগ আর ব্যক্তিগত আক্রমণ তো এক নয় স্যার। হ্যাঁ, অভিযোগ আর ব্যক্তিগত আক্রমণ, সেই অভিযোগটা প্রমাণিত না হলে তো সুপ্রিম কোর্ট স্টেপস নেয়নি।
না, আমি বর্তমান সময়ের কথা বলছি স্যার। বর্তমান সময় মানে বিভিন্ন বিচারপতিকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, প্রেস কনফারেন্স করে বিভিন্ন রাজনৈতিক চরিত্ররা করেন, এটা কি করা যায়? মানে আমি এতগুলো কথা বললাম, আমি তো আক্রমণের কথা একটাও বলিনি। যদি আপনি বলছেন না, আমি বলছি ব্যক্তিগত আক্রমণ যারা করে, রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছে। আপনার রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা আক্রমণ করেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা বিচারপতিকে যদি আক্রমণ করেন তাদের বিচার ব্যবস্থার উপরে, বিচারের অঙ্গের উপরে, আঙ্গিকের ওপর, তাদের আচার ব্যবহারের ওপর, আমি বলবো জাস্টিফাইড। কারণ বিচারপতি ইজ নট অ্যাবাউট ক্রিটিসিজম, রাইট? আমি নিশ্চয়ই বলবো। কিন্তু যদি আউট অফ দি ওয়ে গিয়ে যেমন কেউ কেউ করে, আমি দেখেছি বাড়ি ঘেরাও নিদর্শন আছে বাংলায়। না, বাড়ি ঘেরাও এগুলো তো ভ্যান্ডালিজম, আর তো কিছু না। ওই বিচারপতির রায় আমার যদি পছন্দ না হয়, আইনই তো বলে দিয়েছে, আমি সেইভাবে করতে যাব। বিচারপতিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা, বিনা দোষে বিচারপতিকে সরিয়েও দেওয়া হয়েছে ইমপিচমেন্ট করে, আবার ইমপিচমেন্ট করার পরে প্রমাণিত হওয়ার পরেও তাকে সরানো হয়নি। ভারতবর্ষের ইতিহাসে এটা আছে বিচারপতিতে, রাইট? দেয়ারফর ইমপিচমেন্ট, যেটা ভারতীয় সংবিধানেতে আছে, বিচারপতিদের সরানোর যে ব্যবস্থা, ইট হ্যাজ বিকাম কমপ্লিটলি একটা কি বলবো, ইট ইস আ লিটারেরি ওরিয়েন্টেশন, আর কিছু না। সুতরাং বিচারপতিদের যদি সমালোচনা আমি করতে পারি না, তাদের ব্যক্তিগত সমালোচনা, সেটা না কথা আমি বলছি না। আমি রায়ের সমালোচনা তো নিশ্চয়ই করতে পারি, এমনকি এটা আইন সিদ্ধ, আইন সিদ্ধ। কিছু রায়ের সমালোচনা হয় না, মানে অনেকে তো টেলিভিশনে বসে আরো অনেক শব্দ ব্যবহার করে, যেমন দালাল ব্যবহার করে, বা ব্যক্তিগত এমন কোনো কুৎসার কথা বোঝানোর বা বলার চেষ্টা করে ডিবেট শোতে, সেইটা কি আপনি সমর্থন করেন স্যার? আমি এখন কথা হচ্ছে যিনি বলছেন কোন পার্সপেক্টিভে বলেছেন এবং কোন বিষয়কে লক্ষ্য করে বলেছেন আমি জানি না। যদি এমন কোনো পার্সপেক্টিভ থাকে এবং এমন কোনো প্রামাণ্য মানে তথ্য থাকে যে যেটার দ্বারাই মনে হয়েছে যে এর দ্বারাই তিনি একটা পক্ষপাতিত্ব করেছেন, তাহলেও বলবো প্রকাশ্যে এই ধরনের কথাটা না বলে তার জন্যে বিধি ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা আছে, সেটা করা যেতে পারে। সেটা যারা করেন না, সংবাদপত্রের টিআরপির প্রয়োজন আছে কি, আমি রাজনৈতিক নেতা হিসেবে মানুষের কাছে একটা হিরোইজমের প্রয়োজন আছে। দুর্ভাগ্যক্রমে একসময় আমিও রাজনীতি করেছি, দীর্ঘদিন করেছি, এবং শুধু দেশীয় রাজনীতি নয়, আন্তর্জাতিক রাজনীতি। আমার ঠিক এত দূর বুদ্ধি হয়নি যে আমি এই ধরনের কথাবার্তা বলবো, এখনো বলছি না। কিন্তু আমি নিঃসন্দেহে এই কথাটাকে বলবো, একজন বিচারপতি তিনি ভগবানের প্রতিনিধি, তিনি মানুষের প্রতিনিধি নন। টু দি বিচারপতির কাছে আইন এবং আইনটাই শেষ কথা। সংবেদনশীলতা, মানবিকতা, এগুলো কোনো ব্যাপারই তার কাছে হওয়া উচিত নয়। কারণ তিনি সংবিধানে শপথ গ্রহণ করেছেন যে এই দেশের আইন অনুসারে আমি সমস্ত জিনিস যা আমার সামনে নিয়ে আসা হবে আমি তার বিচার করব। যদি তার বাইরে তিনি কিছু করে থেকে থাকেন, তাহলে তিনি নিজের সঙ্গে দ্বিচারিতা করেছেন, সংবিধানের সঙ্গে দ্বিচারিতা করেছেন। এখনো আমি এই কথাটাকে বলি। স্যার, এখন শেষ প্রশ্ন, এই পুরো জটিলতাটায় আইন ব্যবস্থার প্রতি যে প্রশ্ন চিহ্ন সাধারণ মানুষের মনে উঠেছে, সাধারণ মানুষ তো এত আইন বোঝে না, এটা আপনি স্যার বিভিন্ন ক্ষেত্রে বললেন, এর সলিউশনটা কি এবং বিচার ব্যবস্থাকে এতটাই ঠুনকো একটা প্রশ্ন চিহ্ন উঠেছে, এবার তারপরে যে বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকেও মানুষ কোন চোখে দেখবে, সেইও একটা বড় প্রশ্ন চিহ্ন। ফলে আপনি কিভাবে ভাবছেন এর সলিউশনটা কিভাবে হতে পারে, কোন দিকে হতে পারে? দেখুন, ভারতবর্ষের মানুষ আপামর জনসাধারণ, একটা মানুষ একটা বিচারপতিকে মনে রেখেছে, জাস্টিস পি.এন. ভগবতী, যে এই দেশের অসহায় মানুষ আদালতে গিয়ে বিচার খরিদ করার সামর্থ্য যার নেই, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, আপামর মানুষ তাকে মনে রেখেছে। এই দেশের একজন বিচারপতি, তাকে মানুষ মনে রেখে দিয়েছে। ইন্দিরা গান্ধী, তুমি যতই শক্তিশালী হও, আইন বহির্ভূত কাজ করার জন্য আমি তোমাকে তোমার ওই প্রধানমন্ত্রীর আসন থেকে সরিয়ে দিলাম। তার জন্য সংবাদ মাধ্যমে তাকে যেতে হয়নি, তার জন্য এই হিরোইক স্টেটমেন্ট তাকে করতে হয়নি।
কি এই দেশে কলমের খোঁচায় ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলতে পারে দীর্ঘদিন আগে এই মহিলার উপর যে অত্যাচারটা হয়েছিল, অবিচার হয়েছিল, সেই অবিচারকে একটা সরকার তার ক্ষমতার অপপ্রয়োগ করে যেভাবে এদের মুক্তি দিয়েছে আমি বাতিল করে দিলাম। এর জন্যে কোনো পাবলিক স্পিচের দরকার হয়নি। ঠিক আছে, একটা আদালতে কোটি কোটি টাকা সম্পত্তির মালিকানা কলিয়ারি রাজন্য ভাতা আদালতের রায়ের ভিত্তিতে চলে গেছে। তার জন্য কোনো পলিটিক্যাল স্পিচের দরকার হয়নি, কোনো সংবাদ মাধ্যমে সহায়তার প্রয়োজন হয়নি। তারা করেছেন, ঠিক আছে, তাই না? এটা আছে, করে গেছে। এরকম একটার পর একটা অনেক দেওয়া যায়, কিন্তু ওই যে একটা কথা আছে না, যে একটা দেশের সংবাদ মাধ্যম যখন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য তাদের টিআরপি বাড়ানোর চেষ্টা করে, সুতরাং যদিও বিচারপতিদের উচিত তার মনুষ্য সুলভ যে সমস্ত গুণগুলো, আবেগগুলো, সেই আবেগগুলোকে বর্জন করা, সেগুলো বর্জন না করে তাদের কাছে শিকারের বস্তুতে পরিণত হয়। সৌমেন সেন একটা অর্ডার দিয়েছেন বেআইনি, ধরে নিলাম, আমি জানি না সুপ্রিম কোর্ট কি বলবে, ধরে নিলাম বেআইনি, তার জন্য সংবাদপত্রে যাওয়ার দরকার নেই, তিনি অর্ডারটা দিয়েছেন। সত্য মিথ্যে, রায় ঠিক বেঠিক বিচার হবে। কিন্তু আরেকজন যেটা করলেন সেটা বিচার প্রক্রিয়ার অঙ্গীভূত বলে, অন্তত বিচার ব্যবস্থায় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে পড়ে না বলে আমি এখনো বিশ্বাস করি এবং জোরের সঙ্গেই বলছি করা উচিত হয়নি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে ব্যতিক্রমী পর্ব, ব্যতিক্রমী একটা মতবাদ আপনাদের সামনে উঠে এলো, কিন্তু এটাই হয়তো ভারতীয় সংবিধানের মাহাত্ম্য, সব ধরনের মতবাদকে সমানভাবে গুরুত্ব সহকারে দেখা। কি ভাবছেন আপনারা নিঃসন্দেহে কমেন্টে জানাবেন, কিন্তু আবেগ বাইরে রেখে এই ইন্টারভিউটা দেখবেন, কারণ পুরোটাই আইনের পরিভাষায় চালিত হয়েছে বলে আমি পাশে বসে উপলব্ধি করলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও। থ্যাংক ইউ।